হ্যালো এভরিওয়ান, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির আরেকটি ক্লাস নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা অলরেডি জানো যে প্লেলিস্ট থেকে যারা যারা দেখেছো অলরেডি 10টা ভিডিও ডব্লিউবিএসএসসি নিয়ে আপলোড করা আছে। এটা 11 নম্বর ভিডিও। এই ভিডিওতেও আমাদের 10টা কোশ্চেন নেওয়া আছে। এটাও বিভিন্ন পরীক্ষায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা 10টা কোশ্চেন নিয়ে এই ভিডিওটাকে সাজিয়েছি। 10টা করে কোশ্চেন আমরা করছি যাতে করে প্র্যাকটিসের সময় কোনো অসুবিধা না হয়। তো এই যে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, প্রতিটা কোশ্চেনই পরীক্ষায় আসার মতো একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে, যারা যারা প্র্যাকটিস করছো তাদের প্রথমে কোশ্চেনটা যখনই দেখবে সঙ্গে সঙ্গে সলিউশনটা না দেখে ভিডিওটাকে পজ করে নিজে একবার সলিউশন করার চেষ্টা করবে। করার পর তারপর আমরা অঙ্কটাকে শুরু করব। মনোজ 10 ঘন্টায় 100 পাতা রিপোর্ট টাইপ করতে পারে। মনোজকে আমি শুধু এম লিখছি। 10 ঘন্টায় কি করে? 100 পেজ টাইপ করে। আমাদের জানো যে এমসিকিউ করার সময়তে খুব বেশি লেখার প্রয়োজন নেই। আমাদের শুধু যেটুকু এমসিকিউতে এত কিছু লিখবো না, যেটুকু প্রয়োজন শুধু সেটুকুই আমরা লিখবো, আর কিছু লেখার প্রয়োজন নেই। মনোজের জন্য বলা আছে যে 10 ঘন্টায় 100টা পেজ টাইপ করতে পারে। ববি এই কাজটা কি করতে পারে? শুধু বি দিয়ে লিখলাম। ববি এই সেম কাজটা 15 ঘন্টায় করতে পারে। এবার বলছে যে বাকি কাজটা লুসি 2 ঘন্টায় সম্পন্ন করলো। তারা ওই কাজটির জন্য 2400 টাকা পেলে লুসি কত পাবে? অর্থাৎ কে কতটা কাজ করেছে পুরো কাজটা সেটা আমাদের বের করার দায় করতে হবে। এখন এটা করার জন্য আমরা এলসিএম মেথডেও করতে পারি, অথবা জাস্ট ফ্র্যাকশনে করে নিতেও পারি। কিরকম? দুজনে একসাথে কতক্ষণ কাজ করেছে? 5 আওয়ার্স। আমরা 5 আওয়ার্সে মনোজ কতটা করবে? 5/10, অর্থাৎ 1/2 অংশ। ববি কতটা করবে? 5/15, অর্থাৎ 1/3 অংশ। কি করলাম এটা? না, টোটাল কাজটা করতে আমার যদি 10 ঘন্টা লাগে, 5 ঘন্টায় করবে 5/10, 1/2 অংশ। টোটাল কাজ আমার 1 অংশ সবসময় হয়। সেখান থেকে ওরা যে কাজটা করেছে সেটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিলে কত হবে? মাইনাস, এই দুটোকে যোগ করলে হয় 3 দুগুণে 6 হবে লসাগু, 3 আর 2 হবে 5, অর্থাৎ বাকি থাকবে 1/6। এই 1/6 কাজটা কে করেছে? লুসি। 2 ঘন্টায় কমপ্লিট করে ফেলেছে। যে তারা ওই কাজটির জন্য 2400 টাকা পায়, তবে লুসি কত পাবে? অর্থাৎ যে যতটা কাজ করেছে সে সেই অনুপাতেই টাকা পাবে। অর্থাৎ এদের টাকার অনুপাতটা হয়ে যাবে 1/2 ইজটু 1/3 ইজটু 1/6। এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য এদের তিনটে লসাগু 6 দিয়ে গুণ করে দিই, কি আসবে? 2কে যখন 6 দিয়ে, এটাকে 6 দিয়ে গুণ করলে আসবে 3, এটাকে করলে আসবে 2, এটা আসবে 1। 3:2:1। তাহলে এই টোটাল অনুপাত কত? 3 আর 2 5, 1/6। তাহলে 6 অনুপাত সমানই হচ্ছে 2400 টাকা, পুরো টাকাটা। কি জানতে চাইছে? লুসি কত পাবে? অর্থাৎ 1। 1 হলে কি হবে? 2400কে 6 দিয়ে ভাগ, অর্থাৎ 400। 6 অনুপাত সমান যদি 2400 হয়, 1 অনুপাত হয়ে যাবে 400। তাহলে কোনটা হয়ে গেল উত্তর? অপশন ডি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর, অপশন ডি। আর এটাকে আমরা এলসিএম মেথডেও করতে পারতাম, দরকার নেই। এটা একেবারেই ফ্র্যাকশনে খুব ইজিলি হয়ে যাচ্ছে। এটা আমাদের অন্য কোনো মেথড অ্যাপ্লাই করারই প্রয়োজন নেই, খুব সহজে হয়ে যাচ্ছে। পরের অঙ্ক। একটি মই দেওয়ালে দাঁড় করানো আছে। মইটির অগ্রভাগ মাটি থেকে 270 মিটার উচ্চতায় দেয়ালটিকে স্পর্শ করা আছে। এটা আমরা জানি, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, বা আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের অঙ্ক। এটাকে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ছবি এঁকে নিলাম। এইটা কি? এটা হচ্ছে আমাদের মই, এটা আমাদের দেওয়াল। কি বলা আছে? যে মইটির পাদদেশ দেওয়াল থেকে 54 সেন্টিমিটার। এইটা বলা আছে 54 সেন্টিমিটার। অগ্রভাগ মাটি থেকে 270 সেন্টিমিটার উচ্চতায় আছে। জানতে চেয়েছে মইটির উচ্চতা কত, অর্থাৎ এইটা বের করতে হবে। এটা কি? সমকোণী ত্রিভুজের এটা সমকোণ হলে এটা হয় হাইপোটেনুয়াস বা অতিভুজ। আমরা জানি যে অতিভুজের স্কোয়ার অর্থাৎ হাইপোটেনুয়াসের স্কোয়ার কি হয়? পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এই দুটো ভ্যালু আমার দেওয়া আছে। তাহলে মইয়ের দৈর্ঘ্য বা যেটা এখানে হাইপোটেনুয়াস বা অতিভুজ, সেটা কি হবে? রুট ওভার 270 স্কোয়ার প্লাস 54 স্কোয়ার। এখন আমরা এটাকে পুরো ক্যালকুলেশনটা করতেও পারি, নাও পারি। শুধু এটুকু দেখেই আমরা উত্তর করে দিতে পারি। এখন যদি আমরা পুরো ক্যালকুলেশনটা করি তখন কি হবে? আমাকে 270-এর বর্গ বের করতে হবে। 270-এর বর্গ কি হয়? 27-এর বর্গ হয় 729।
তার গায়ে দুটো শূন্য প্লাস। এবার কি করব, আমরা 54 বর্গ করব। 54 বর্গ কি হবে, 2916 এর বর্গমূল। এখন এই দুটোকে যোগ করে তারপর আসবে উত্তর। এই দুটোকে যদি যোগ করি তাহলে আমাদের কি উত্তর আসবে, 72,900 প্লাস 2916। এবার এই দুটোকে যদি আমরা যোগ করে দিই এটা আসবে 6, এটা 1, 8, 5, 7 অর্থাৎ 75,816 তার বর্গমূল। কিন্তু এটা আমি না করেও বলতে পারতাম। কিভাবে, দেখো যখন বর্গ করবো এই 270 বর্গ করার সময় এর ইউনিট ডিজিটটা কি হবে, এককের অঙ্ক রাইট সাইডে জিরোই আসবে। 4 যখন এই 54 বর্গ করব 4 জন্য এর এককের অঙ্ক তো 6 আসবে। তাহলে 0 আর 6 যোগ করলে যেটা আসবে তার ইউনিট ডিজিটটা 6ই হতে হবে। এবার আমরা যদি অপশনের দিকে তাকাই, একটাই আমার উত্তরে 6 আছে, কোনটা, অপশন সি, অর্থাৎ এটাই হয়ে যাবে উত্তর। আমরা যদি এই পুরো যোগের কাজটা নাও করি, এই অংশের কাজটা যদি আমরা নাও করি, শুধু কোশ্চেন দেখেই আমরা মোটামুটি এটা যদি 270 আর 54 এইটুকু যদি বুঝতে পারি, আমরা বলতে পারবো যে এটা হচ্ছে এদের বর্গ করে যোগ করতে হবে। তাহলে 270 কিচ্ছু না করে আর কি 54, এটা থেকে আসবে 0, এটা থেকে আসবে 6, এ দুটো যোগ করলে ইউনিট ডিজিট 6 হবে। যেহেতু এখানে 4টে অপশনেরই ইউনিট ডিজিট আলাদা আলাদা, প্রথমটাই আছে অপশন এ তে ইউনিট ডিজিট কত আছে 2, অপশন বি তে আছে কত 4, অপশন সি তে 6, অপশন ডি তে আছে 7, এখানে 4, এখানে 2, ইউনিক 2, 4, 6, 7, 6টে মিলে যাচ্ছে, 6 হয়ে যাবে উত্তর। এই কোশ্চেনের বাকি ক্যালকুলেশন করার আমাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি 4টে অপশনই এরকম থাকতো 6 দেওয়া, বা 1, 2 দুটো ডিজিট সেম করে রেখেছে, বা 3টে ডিজিট পর্যন্ত সেম রেখেছে, তখন আমাদের যোগ করা ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু যদি আমাদের অপশন থাকে, পরীক্ষার খাতায় এই সময়গুলোকে আমাদেরকে বুদ্ধি করে কাজে লাগাতে হবে, অপশনটা দেখে চট করে উত্তরটা করে ফেলার। এটাই আমাদের পরীক্ষাতে সময় বাঁচাবে। চলে যাচ্ছি পরের অঙ্কে। একটি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য কি হলো, আমি শুধু ট্রেন বলে লিখে রাখছি 150 মিটার। ট্রেনটির গতিবেগ কত বলা আছে, 41 কিলোমিটার পার আওয়ার। আমি এরকম ভাবেই লিখলাম। 11 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে ট্রেনটির অভিমুখে একজন মানুষ, এক ব্যক্তি দৌড়াচ্ছে একই দিকে, কত বেগে, 11 কিলোমিটার পার আওয়ার, একই দিকে সেম ডাইরেকশন। তাহলে এদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক কি হবে, একই দিকে গেলে রিলেটিভ স্পিড কি হয়, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 41 মাইনাস 11 কিমি পার আওয়ার, তাহলে কত হবে, 30 কিমি পার আওয়ার হয়ে যাবে এদের রিলেটিভ স্পিড। যে কত সময়ে ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করবে। আচ্ছা, ব্যক্তিকে অতিক্রম করার অর্থ কি, ট্রেনের নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করা। ট্রেনের দৈর্ঘ্য কত, 150 মিটার। তাহলে আমি এটাকে আগে মিটার পার সেকেন্ডে করে নিই। মিটার পার সেকেন্ডে করতে গেলে 5-18 দিয়ে, কিন্তু এই ক্যালকুলেশনটা আমরা করব না, লাস্ট লাইনে কাজে লেগে যাবে। তাহলে কি চাই, আমাকে টাইম বের করতে হবে। টাইম সমান কি, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কতটা কভার করতে হবে, 150 মিটার। স্পিড কত, যেটা আমরা বের করলাম ট্রেনের স্পিড 5 বাই 18 আসবে, 18টা আমি একবারে উপরে তুলে দিলাম, এত সেকেন্ড। একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে দিলাম, 18 দিয়ে যদি এটা, এই 5 দিয়ে এটাকে কাটলে 3, এই 3 এই 3 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি 18। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে, 18 সেকেন্ড। অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। কি করতে হলো, টাইমটা আমরা বের করব, সেই জন্য ডিস্টেন্স আর স্পিড চাই। এক্ষেত্রে যেহেতু একটা ট্রেন একটা নির্দিষ্ট গতিবেগ 41 কিলোমিটার পার আওয়ার নিয়ে এক ব্যক্তিকে ক্রস করছে, যে ব্যক্তি ওই একই অভিমুখে 11 কিলোমিটার বেগে যাচ্ছে, যেহেতু এক ব্যক্তি যাচ্ছে এবং একই অভিমুখে যাচ্ছে, সেই জন্য রিলেটিভ স্পিডটা বিয়োগ হয়ে গেল, 41 থেকে 11 বাদ দিয়ে রিলেটিভ স্পিড হয়ে গেল 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে কিলোমিটার পার ঘন্টাকে আমি মিটার পার সেকেন্ড করে নিলাম, 5-18 দিয়ে গুণ করে, 5-18 দিয়ে গুণ করে কিলোমিটার পার সেকেন্ড করে নিলাম। এটা যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যেতে হতো, তাহলে এর উত্তর হয়ে যেত, এটাকে 18-5 দিয়ে গুণ করতে হতো। কিন্তু এই গুণটা আমি কমপ্লিট করলাম না, কেন, ফাইনালি যেহেতু আমাকে ক্যালকুলেশন করে সেকেন্ড বের করতেই হবে, সেই জন্য গুণটা আমি আর করলাম না।
গুণটা লাস্ট লাইনে গিয়ে এমনি কেটে গেল, ওই জন্য গুণটা করলে আমাদের আবার সেটাকে ভাগ করে সময় নষ্ট হতো। এই ক্ষেত্রে গুণ করার কোনো প্রয়োজনই নেই। ম্যাক্সিমাম ক্যালকুলেশনই তাই হয় যে প্রথম থেকে আমাদের গুণ ভাগ করার প্রয়োজন নেই, শেষে গিয়ে ওগুলোকে কেটে অটোমেটিক ছোট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের উত্তর হয়ে গেল অপশন এ। চলে যাচ্ছি পরের অঙ্কে। 64 ফুট একটি বাড়ির ছায়ার দৈর্ঘ্য 96 ফুট, তাহলে এটা যদি বাড়ি হয় এর ছায়ার দৈর্ঘ্য কত? 96। এটা 64 ফুট, এটা 96 ফুট। এই একই শর্তে 180 ফুট একটি টেলিফোন টাওয়ার, এটা যদি 180 ফুট হয় তার ছায়ার দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ এক্ষেত্রে কি হয়, রেশিও গুলো সমান হবে, কিন্তু অঙ্কটা ভুল আছে কেন? কারণ অবশ্যই এই রেশিওতে ছায়ার দৈর্ঘ্যটা বড় হতে হবে। 64 ফুট ছিল অরিজিনাল জিনিস, 96 ফুট ছায়ার দৈর্ঘ্য, অর্থাৎ বড় হবে। তাহলে উত্তরটা 180 থেকে অবশ্যই বড় হতে হবে। এখানে কোনো অপশনই নেই, তাহলে বোঝা যাচ্ছে অপশন ভুল আছে। তবু আমরা উত্তরটা করব। রেশিওটা কি হবে? 64 যদি 96 হয়, 180 কি হবে? এটাকে আমরা এই রেশিওটাকে অনেক রকম ভাবে সাজাতে পারি, কোনো অসুবিধা নেই। এক্স ইকুয়ালস টু 96 ইন্টু 180 বাই 64। 16 দিয়ে কাটলে 4 16 6 16। এবার 4 দিয়ে যদি এটাকে কাটাকুটি যায়, আরো কেটে নিই, 2 3, 2 দিয়ে এটা কাটলে হয় 90। তাহলে 3 ইন্টু 90 মানে হচ্ছে 270। তাহলে এটার অ্যাকচুয়াল উত্তর হবে 270 ফুট। যদিও অপশনে যেগুলো রয়েছে একটাও নেই, কিন্তু এর সঠিক উত্তর হবে 270 ফুট। এটা ভুল উত্তর। কখনো কখনো আমাদের, কখনো কখনো কেন, এখন যে সমস্ত পরীক্ষা হচ্ছে সমস্ত পরীক্ষাতে একটা বা দুটো কোশ্চেন ডেলিবারেটলি ভুল দিচ্ছে। এই ভুলের ইমপ্লিকেশন অনেক রকম হতে পারে। ইচ্ছা করে দিয়ে অনেক সময় কনফিউজ করার, সময় নষ্ট করানোর জন্য হতে পারে, কিন্তু আজকাল বিভিন্ন পরীক্ষাতে যে পরিমাণ দুর্নীতি হয় সেই ভুলের মধ্যে, এবং সেখানে যখন অ্যান্সার কি দিচ্ছে তার মধ্যেও ভুল রাখা। মাত্র 100টা কোশ্চেন, এত বড় বড় ব্যক্তিরা যারা কোশ্চেন সেট করে তারা যদি 100টা কোশ্চেনে নির্ভুল না করতে পারেন, সেটা খুবই দুঃখজনক, এবং সেখান থেকে দুর্নীতির অনেক জন্ম নেয়। মাত্র 100টা কোশ্চেন, কোথাও 60টা কোশ্চেন, কোথাও 85টা কোশ্চেন, সেই ক্ষেত্রেও একটা দুটো কোশ্চেন ভুল দেওয়া এবং অ্যান্সার কি দেওয়ার সময়তেও ভুল দেওয়া, এটা সত্যিই দুর্ভাগ্যজনক। ঠিক আছে, চলে যাবো আমরা পরের কোশ্চেনে। তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4। ওই তিনটি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কি হবে, সেটা আমাদের বের করতে হবে। এটা একদম অনুপাতের বেসিক অঙ্ক বলতে পারি, টাইম স্পিড ডিস্টেন্সেরও বেসিক অঙ্ক বলতে পারি। আমরা জানি যে এই ডিস্টেন্স সমান কি হয়, স্পিড ইন্টু টাইম। অর্থাৎ ডিস্টেন্স যদি ফিক্সড থাকে, কি থাকে, নির্দিষ্ট, এটা যদি নির্দিষ্ট থাকে তাহলে কি হয়, স্পিড যদি বাড়ে টাইমকে কমাতে হবে। ফর এক্সাম্পল, এটা অঙ্কটা করার জন্য এসবের দরকার নেই, আমি শুধু বোঝানোর জন্যই বলছি। যে ধরে নিই 100 কিলোমিটার একটা ডিস্টেন্স কভার করতে হবে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে সময় কত লাগবে? 5 ঘন্টা। 5 20 100। যদি এই স্পিডটা 20 থেকে বেড়ে 50 হয়ে যায়, তখন টাইম কি লাগবে? 2 ঘন্টা। অর্থাৎ এটা যখন যে রেশিওতে বাড়ে এটা সেই রেশিওতে কমতে হয়, তবেই এদের গুণফলটা ইকুয়াল থাকে, কারণ ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। অর্থাৎ স্পিড যে রেশিওতে বাড়বে টাইম সেই রেশিওতে কমবে, অর্থাৎ ইনভার্স রেশিও। কি বলে এটাকে? ইনভার্স রেশিও। কখন ইনভার্স রেশিওটা হয়? যখন ডিস্টেন্স থাকে ফিক্সড। এই ডিস্টেন্সটা ফিক্সড না থাকে, যদি ডিস্টেন্স বাড়তে থাকে তখন আবার অন্যরকম হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে ডিস্টেন্স যেহেতু আমাদের নির্দিষ্ট বলা আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গতিবেগের যা অনুপাত টাইমের অনুপাত হয়ে যাবে উল্টো। উল্টো মিন্স ইনভার্স রেশিও। অর্থাৎ স্পিডের রেশিও যেখানে 2:3:4, রিকোয়ার্ড টাইমের রেশিও হবে 1:2:1:3 1/2:1/3:1/4। আর আমরা এটা জানি অনুপাত কখনো রকম ফ্র্যাকশনে হয় না, তাদেরকে পূর্ণ সংখ্যায় পরিণত করতে হয়। পূর্ণ সংখ্যায় পরিণত করতে গেলে কি করব, এই যেগুলো হর আছে সেই হরের লসাগু দিয়ে গুণ করব। 2 3 আর 4 এর লসাগু 12, তাহলে 12 দিয়ে প্রতিটা টার্মকে গুণ। 12 1/4 ইন্টু 12, অর্থাৎ 6:4:3। এইটা হয়ে যাবে রিকোয়ার্ড টাইমের রেশিও, 6:4:3, অর্থাৎ অপশন ডি। কোনটা উত্তর হয়ে যাবে সঠিক উত্তর? অপশন ডি। এখন পরীক্ষায় যদি আছে আমরা কি এত কিছু লিখবো? একেবারেই না। আমাদের কি দেখে নেবো একদম কোশ্চেনের মধ্যে, যে 2:3:4 কি আছে, 2:3:4 রেশিও। পরীক্ষায় কি করব,
4, আমরা করে দেবো 1/2, 1/3, 1/4। লসাগু 12, 12 দিয়ে গুণ করলে কি হবে? 1 এর 2 কেটে 6, এটা কেটে 4, এটা কেটে 3। আমাদের এই পুরোটা করার দরকার নেই, যখনই 1 এর 2 কে 12 দিয়ে গুণ করলে আমার 6 আসছে, একটা অপশনই মিলছে, অপশন ডি। অপশন ডি একটাই ম্যাচ করছে, প্রথমটা করলে, তাহলে বাকিগুলো আমাদের করার কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র উত্তরের দিকে তাকালে এটা মুখে মুখেই উত্তর হয়ে যাবে যে 1 এর 2, 1 এর 3, 1 এর 4। লসাগু 12 দিয়ে গুণ করলে 1 এর 2টা 12-র সাথে কাটাকুটি করে হয়ে যাবে 6। অর্থাৎ অপশন ডিটাই একমাত্র শুরুটা ম্যাচ করছে, আর কিছু ম্যাচ করছে না। তো আমাদের ওর পর আর বাকিটা করার দরকার নেই, মুখে মুখে বলে দিতে পারি এর উত্তর হয়ে যাবে অপশন ডি। পরের অঙ্ক, এটা একটা ভালো অঙ্ক। কিরকম? এক্স হলো 0 এবং 1-এর মাঝের একটা সংখ্যা, নিচের কোনটি ঠিক? আমি জানি না মাঝের সংখ্যা কোনটা। আমি আমার পছন্দ মতো ধরে নিলাম যে সংখ্যাটা হচ্ছে 1-এর 4। আমি 1-এর 4ই কেন ধরলাম? 1-এর 2 ধরতে পারতাম, 1-এর 3 ধরতে পারতাম, 1-এর 4 কেন ধরলাম সেটা আমি বলছি। এবার আছে অপশন এ, কি বলছে? এক্স গ্রেটার দেন রুট ওভার এক্স। আচ্ছা, এটা যদি এক্স হয়, রুট ওভার এক্স কি হবে? এর বর্গমূল 1-এর 2। তাহলে 1-এর 4 কি 1-এর 2 এর থেকে বড়? না। খুব মজার জিনিস হলো যে এর বর্গমূল করে দিলে সংখ্যাটা বড় হয়ে যায়, অর্থাৎ এর এক্স লেস দেন এটা। তাহলে অপশন এ ভুল, কাটা, অপশন এ হবে না। অপশন বি কি বলা আছে? অপশন বি যে এক্স গ্রেটার দেন 1/x। তাহলে আমরা এক্স কি ধরেছিলাম? 1-এর 4। কখনোই 1-এর 4 গ্রেটার দেন 1/x মানে এটা উল্টে যাবে, 4 হতে পারে না। অপশন বিও হবে না, এও হলো না, বিও হলো না। সি কি বলেছে? এক্স কিউ গ্রেটার দেন এক্স স্কোয়ার। 1-এর 4-এর কিউ কত হবে? 4-এর কিউ 64, গ্রেটার দেন কি হতে হবে? 1-এর 16। হ্যাঁ, 1-এর 4, 1-এর 64 গ্রেটার দেন 1-এর, এটাও হবে না, কারণ নিচেটা যত বাড়বে, উপরে আমাদের লবটা ফিক্সড আছে 1। 64 আর 16-র মধ্যে কম্পেয়ার করলে যেখানে হর বড়, এর ভ্যালুটা তত ছোট হবে। তাহলে অপশন সিটাও হয়ে গেল ভুল। অপশন ডি কি বলছে? 1/x, অর্থাৎ 1/1-এর 4, অর্থাৎ সেটা উল্টে দিয়ে কি হবে? 4 গ্রেটার দেন রুট ওভার এক্স। রুট ওভার এক্স কি হবে? হাফ। 1-এর 4-এর বর্গমূল হাফ, এটা কি হবে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অপশন ডিটা সঠিক হচ্ছে। অর্থাৎ এই 4টে যে অপশন দেওয়া আছে এদের মধ্যে অপশন ডিটা সঠিক হচ্ছে। এবার আমি ফিরে আসছি, আমি 1-এর 4 কেন নিয়েছিলাম? কারণ কোশ্চেনটা যেটা দেওয়া আছে তার যদি আমি অপশনগুলোর দিকে তাকাই, তার মধ্যে এইটা নয়, 1 এবং 4, এই দুটোর মধ্যে রুট ওভার এক্স এর গল্প আছে। অর্থাৎ অপশন এক্সটাকে আমি এমন ভাবে নিলাম যার বর্গমূলটা আমি খুব সহজে করে নিতে পারি। এটা 1-এর 4 নিয়েছিলাম, 4-এর বর্গমূল 2 হয়, তাহলে 1-এর 4-এর বর্গমূল হয়ে যাবে, পজিটিভ যদি নিই 1-এর 2 হবে। যেহেতু এক্স এর ভ্যালু বলাই আছে 0 এবং 1-এর মধ্যবর্তী একটা সংখ্যা, এদের বর্গমূলটাও পজিটিভই হবে, যেহেতু এদের মধ্যবর্তী একটা সংখ্যা বলা আছে। পজিটিভ নিয়ে আমাদের কাজ করতে হবে, না হলে যে কোনো যখন বর্গ সংখ্যা নেওয়া হয় তার বর্গমূল করলে, যদি এরকম একটা সংখ্যা নিই 9, যদি আমরা বর্গমূল করি হিসেব মতো উত্তর আসা উচিত +-3, 9-এর বর্গমূল করলে। কিন্তু আমাদের এখানে পজিটিভ নাম্বার নিয়ে কাজ হচ্ছে, সেজন্য আমরা পজিটিভের মধ্যেই থাকবো। তাহলে এই জন্য 1-এর 4 কেন নিলাম? 1-এর 9 নিলেও হতো, কিন্তু 1-এর 5 হলে এর বর্গমূলটা বোঝা আমাদের জন্য কষ্ট হতো। তাহলে আমি অপশনটা নিয়েছি, সেজন্য 1-এর 4, 1-এর 9ও নিতে পারো। যে কোনো একটা নিয়ে আমরা যদি অপশনগুলোকে ট্রাই করি, দেখতে পাবো যে অপশন ডি হচ্ছে একমাত্র সঠিক উত্তর। কোনটা? অপশন ডি। তাহলে এটাকে আমরা একটা অ্যাজিউম করে করলাম, অ্যাজিউম মিনস একটা ভ্যালু অ্যাজিউম করে নিলাম যে এর ভ্যালু 1-এর 4 বা 1-এর 9। সেইভাবে আমরা যদি এগিয়ে যাই, এটার উত্তর করাটা অনেক সোজা হবে থিওরিটিক্যালি করার থেকে। যে কারণে কিছু কিছু প্রশ্ন এইভাবে দেওয়া থাকলে অঙ্কগুলো না জানলে করাটা একটুখানি কঠিন হয়ে যায়। পরের অঙ্ক, কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো। প্রথমেই কোন জিনিসটি ইম্পর্টেন্ট? সরল সুদ, অর্থাৎ সিম্পল ইন্টারেস্টে রেখেছে। 4 বছরে পরে কি হয়েছে? সুদ আসল, তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে কত হয়েছে? 1240।
10 বছরে কি হয়েছে, সেবারও প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টই বলেছে 1600। এইখানে ইন্টারেস্টিং বিষয় হলো সিম্পল ইন্টারেস্টে শুধুমাত্র ইন্টারেস্টটা ইউনিফর্ম রেটে একই রেটে বাড়তে থাকে, অর্থাৎ এই 4 বছর আর 10 বছর এর যে গ্যাপ 6 বছরে কি বেড়েছে, শুধু ইন্টারেস্ট বেড়েছে। কত ইন্টারেস্ট বেড়েছে? 1600 মাইনাস 1240, অর্থাৎ এটা হবে 360 টাকা ইন্টারেস্ট বেড়েছে। তাহলে বছরে ক টাকা করে বাড়ে? যেহেতু সিম্পল ইন্টারেস্ট ইউনিফর্ম রেটে বাড়ে, সরি 60 টাকা। ক টাকা বাড়ে? বছরে 60 টাকা করে বাড়ে। আমাকে বলেছে যে আসল কত। এবার আমরা এই দুটো ইনফরমেশনে যে কোনো একটাতে পুট করে দেবো, যে 10 বছর বছরে ক টাকা করে ইন্টারেস্ট, 60 টাকা, তাহলে 10 বছরে কত, 10 ইন্টু 60 সমান 600 টাকা ইন্টারেস্ট। সুদ আসল কত? 1600, তার মধ্যে 600 টাকা আছে ইন্টারেস্ট। তাহলে এই 1600 টাকা থেকে আমি 600 বাদ দিয়ে দেবো, 1000 টাকা হয়ে যাবে আমার প্রিন্সিপাল। আমরা এই 4 ইয়ার্স ধরেও করতে পারতাম, কিরকম? 60 টাকা পার ইয়ার, তাহলে 4 বছরে 4 6 24, 240 টাকা ইন্টারেস্ট। তাহলে 1240 থেকে মাইনাস 240 করে দিলে এখানেও আমরা পেয়ে যাব 1000 টাকা আমার প্রিন্সিপাল বা আসল। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, 1000 টাকা হবে এই কোশ্চেনের সঠিক উত্তর, অপশন এ। তো সোজা অঙ্কই ছিল সিম্পল ইন্টারেস্টের। চলে যাব পরের অঙ্কে। যদি 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত হবে? এখন এই অঙ্কটা করারও একাধিক নিয়ম আছে। আমার মনে হয় কি সব ধরনের স্টুডেন্টদের করার জন্য একটুখানি ভেবেচিন্তে করা উচিত। সব ধরনের স্টুডেন্টদের করার জন্য অনেক নিয়ম আছে, সবার পক্ষে সব নিয়ম ফলো করা, বুঝতে পারা, এক্সামে করা সম্ভব নয়। আমি যে নিয়মটা পছন্দ করি সেটা আমি দেখাচ্ছি। কি করলাম, এই 3 আর 4 লসাগু কত? 12। আমি ধরে নেব যে এই যে 4টের ক্রয় মূল্য এবং 3টের বিক্রয় মূল্য সেটা হচ্ছে 12 টাকা। অর্থাৎ 4টে আম কিনেছিলাম 12 টাকাতে, 3টে আম বিক্রি করছি 12 টাকায়। তাহলে সিপি কি ছিল? 12 টাকা। কটার? 12 টাকা। কটার? 4টের। তাহলে একটার দাম কত? 3 টাকা। এসপি কি হয়েছে? 4টের কেনা দামটাই হয়ে গেছে এসপি। কটার? 3টের। তাহলে একটার বিক্রয় মূল্য কত টাকা? 4 টাকা। তো যে মালটা 3 টাকায় কিনেছি সে মালটা ক টাকায় বিক্রি করেছি? 4 টাকায়। তাহলে লাভ কত? 1 টাকা। তাহলে এই 1 টাকাটা কার উপর লাভ? 3 টাকার। যারা পার্সেন্টেজের কনসেপ্ট আছে তারা জানো যে 1/3 সমান কত ফ্র্যাকশনে হয়। যদি না জানো তাহলে কি হবে, 1/3 ভগ্নাংশকে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে 100 দিয়ে গুণ। তাহলে এটা কাটাকুটি করলে কত আসবে? 33.1/3%। তাহলে অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। এখন এটাকে অন্যভাবেও করা যায়, কিরকম? না, বিক্রি করছি কটা? 3টে, কিনেছিলাম কটা? 4টে। তাহলে লাভ কটা রইলো? একটা আমার লাভ হয়ে গেল। এই লাভটা কার উপর ধরবো? 3-এর উপর। 3টে বিক্রি করি, একটা লাভ। একটা জিনিস আমার কাছে পড়ে রইলো, 3টে বিক্রি করতে গিয়েই আমার একটা জিনিস লাভ হয়েছে। কেন? কারণ ওই জিনিসটা আমার কাছে থাকা অবস্থায় পুরো টাকাটা আমার উঠে গেছে। তাহলে এটা যা বিক্রি করবো সেটাই আমার লাভ হয়ে যাবে। 1/3 হয়ে যাবে উত্তর। কি করতে হবে না, এদের যে গ্যাপ সেইটা, 3 আর 4-এর গ্যাপ, মানে যেটা আমার কাছে পড়ে রইলো সেইটা আর কতগুলো বিক্রি করছি সেটা, এদের যা পার্সেন্টেজ, এই ফ্র্যাকশনাল ভ্যালুর যে পার্সেন্টেজ, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। একদম মুখে মুখে করার অঙ্ক। যদি কেউ বুঝতে অসুবিধা হয় সেকেন্ড মেথডটা, তাদের জন্য আমি এই লাল কালিতে উপরে ফার্স্ট মেথডটা করে রেখেছি, তারা এটাকে করতে পারো। কি করেছিলাম এক্ষেত্রে, কেনা এবং বিক্রি 3টে এবং 4টে এদের দুটোরই আমরা এলসিএম নিয়ে নিয়েছিলাম অ্যাজ এদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। কার ক্রয় মূল্য? না, 4টে জিনিসের ক্রয় মূল্য আমি ধরে নিয়েছিলাম 12 টাকা, অর্থাৎ এদের এলসিএম, এবং 3টের বিক্রয় মূল্য যেটা আমাদের কোশ্চেনে বলা আছে, সে 3টের বিক্রয় মূল্যকে আমি ধরে নিয়েছিলাম 12 টাকা। সেম জিনিস, এই 12 ধরলাম কেন? কারণ 3 আর 4 দিয়ে আমাদের ভাগ করতে সুবিধা হবে। এই ভাগটা সুবিধা হলে আমাদের অঙ্কটা অনেক 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 সুবিধা হয়ে যায়। সেই জন্য 3 আর 4-এর এলসিএম 12 ধরে নিয়ে আমরা অঙ্কটাকে করেছিলাম। 3 আর 4-এর এলসিএম 12। কেউ চাইলে অন্য মেথডও করতে পারে, এক্স দিয়ে করতে পারে, যা খুশি করতে পারে, কিন্তু আমি দুটো মেথড দেখালাম, দুটোই
খুবই ইজি এবং খুব সহজ মেথড। চলে যাচ্ছি পরের অঙ্কে। 17 পাওয়ারে কত আছে? 200। এই সংখ্যাটিকে 18 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এটা ডিভিজিবিলিটির খুব বেসিক একটা অঙ্ক, যে 17 নাম্বারটাকে যদি আমরা 18 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকে? -1। -1 ভাগশেষ কিভাবে থাকে? 18 একে যদি আমরা 17 দিয়ে ভাগ করি, দুটো জিনিস হতে পারে। একটা আমরা 0 দিয়ে করতে পারি, 0 ভাগশেষ রয়ে গেল 17। আর একটা কি টেকনিক্যালি করতে পারি, আমরা 1 দিলাম, 18 একে 18, ভাগশেষ কত থাকে? -1। প্র্যাকটিক্যালি এটা পসিবল না হলেও আমাদের ম্যাথামেটিক্যালি এটা পসিবল। এদের ভাগশেষ হয়ে গেল -1। তাহলে 18 কে দিয়ে 17 কে ভাগ করলে -1 থাকে ভাগশেষ। এবার অঙ্কে কি আছে? এই 17 আছে 200 বার, অর্থাৎ 17 200 বার গুণ আছে, 17 টু দি পাওয়ার 200 থাকার অর্থ, অর্থাৎ ভাগশেষে -1টা গুণ হবে। কতবার গুণ হবে? এইরকম করে 200 বার। এখন আমরা জানি যে এককে যতবারই গুণ করি না কেন উত্তর একই আসবে। তো তাহলে চিহ্নটা কি হবে? না জোড়া জোড়ার জন্য দুটো মাইনাসের গুণ করলে আমরা পেয়ে যাব প্লাস। আমাদের কতগুলো আছে? 200, অর্থাৎ জোড়া, অর্থাৎ এই মাইনাস গুলো সব গুণ হয়ে যাবে প্লাস। তাহলে উত্তর কি এলো? +1, অর্থাৎ অপশন ডি। কি উত্তর এলে? অপশন ডি, 1 হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। অর্থাৎ কি করলাম? 18 দিয়ে 17 কে ভাগ করে নিলাম, পেলাম -1 ভাগশেষ। -1 এর মাথায় 200 চাপিয়ে দিলাম, অর্থাৎ -1 কে 200 বার গুণ করলাম। -1 কে দুবার গুণ করলে এটা হয়ে যাবে +1। আবার একবার গুণ করলে আসবে -1, আবার একবার গুণ করলে আসবে +1, অর্থাৎ জোড়া জোড়া হলে দুটো মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। আবার বিজোড় সংখ্যক হলে এটা মাইনাস হবে। 17 পাওয়ারে 200 বদলে, এই 200 বদলে যদি 199 থাকতো তাহলে উত্তরটা +1 এর বদলে হতো -1, কারণ বিজোড় সংখ্যক। জোড়া জোড়া 1, সমস্ত 1 এর গুণ হয়ে যাবে 1, আর চিহ্নগুলোর গুণ হয়ে হবে -1 অথবা +1। যদি এটা জোড় হয় তাহলে হবে প্লাস, যদি এটা বিজোড় হয় তাহলে হবে মাইনাস। ইনস্ট্যান্ট অঙ্কতে পাওয়ারটা 200 হচ্ছে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, সেই জন্য এর উত্তর হয়ে যাবে +1। আশা করছি সবারই বোঝা গেছে। পরের অঙ্ক। একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে। টোটাল কোশ্চেন কটা? 100টি। প্রতিটার মার্কস কত? 2 প্রতিটার। সঠিক উত্তরের জন্য 2 দেওয়া হবে, যদি তুমি কারেক্ট করো কত পাবে? 2। আর ইনকারেক্ট বা কি বলা আছে, ভুল উত্তরের জন্য ইনকারেক্ট 1 নম্বর করে কাটা হবে। আমি বলতে পারি যে -1, যেহেতু নম্বর কেটে নেওয়া হবে, ওটা আছে +2, এটা হবে -1। সবকটি উত্তর করলে 80 পেয়েছে। একজন ছাত্র সব উত্তর করেছে, 80 পেয়েছে। বলতে হবে যে কটি সঠিক উত্তর করেছিল। এক্ষেত্রে জানতেও চাইতে পারে কটি ভুল উত্তর করেছিল। এটা সেই অনেক দিনের পুরনো যারা অঙ্ক করেছে তারা জানে, গরু মহিষের একটা অঙ্ক ছিল, সেম অঙ্ক আমাদের আসে এখন সিমিলার কনসেপ্টে। যারা চিড়িয়াখানায় কিছু 4 পায়ে জন্তুর নাম বলে, কিছু 2 পায়ে জন্তুর বলে, হরিণ আছে আর হেন আছে, বা হর্স আছে, পিজিয়ান আছে, পিকক আছে, ময়ূর আছে আর ঘোড়া আছে, এরকম অঙ্ক দেয়। এর মূল কনসেপ্টই কি না, ওর 4টে পা আছে, 2টো পা আছে, মাথার সংখ্যা এতগুলো হলে কোন প্রজাতির কতগুলো আছে, হর্স কটা আছে, হেন কটা আছে। এটাও খানিকটা সেই অঙ্কই, খানিকটা কেন, সেম কনসেপ্ট। এই অঙ্ক আমরা অ্যালিগেশন দিয়ে করতে পারি, এই অঙ্ক আমরা সব উত্তর সঠিক করেছে ধরে করতে পারি, এই অঙ্ক আমরা সব উত্তর ভুল ধরেছে ধরে করতে পারি, এই অঙ্ক আমরা XY ধরেও করতে পারি। সবগুলোই 4টে 5টা মেথড আছে করার। আমি একটা মেথড দেখিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ করবে। কিরকম? আমি ধরে নিচ্ছি অল কারেক্ট, সব ঠিক করেছিল। কি করেছিল? অল, সব কারেক্ট করেছিল। সব কারেক্ট করলে কত পেত? 100টার জন্য 2 নম্বর করে প্রতিটার 200 পেত। পেয়েছে কত? 80। কত কম পেয়েছে? 200 - 80, অর্থাৎ 120। এই 120 কম হয়েছে কেন? না,
যেগুলো ভুল করেছি তার 2 তো পাইনি, আবার 1 করে মেন নম্বর থেকে ঠিকগুলো থেকে বাদও গেছে। তো 2 করে পাইনি, আবার 1 করে মাইনাস হয়েছে। তো টোটাল একটা ভুল করার জন্য 3 নম্বর গেল। যারা কম্পিটিটিভ করে তারা জানে যে কোশ্চেনটা যার নম্বর সেটা তো পাওয়া যায় না, উল্টে সঠিক উত্তর থেকে পাওয়া নম্বর থেকে কেটে নেওয়া হয়। কিছু স্কুলের পরীক্ষা টেট ফেট বাদ দিলে বাকি সমস্ত পরীক্ষায় নেগেটিভ মার্কিং এর কনসেপ্ট আছে। তাহলে একটা কোশ্চেন ভুল করলে 3 নম্বর যাবে, তাহলে 120 নম্বর কতগুলো কোশ্চেনের জন্য গেছে? 40টা। 120/3 40, তাহলে 40টা কোশ্চেন ভুল করেছিল। টোটাল কোশ্চেন কতগুলো? 100টা। 40টা যদি ভুল করে, সঠিক করেছিল কটা? 60টা। তাহলে অপশন বি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর। বি হয়ে গেল সঠিক। এখন এই অঙ্কটাকে আমরা ভুল, ধরো অল কারেক্টটাকে অল ইনকারেক্ট ধরেও করতে পারতাম, যে সব কটা অঙ্ক ভুল করেছে। সেম পদ্ধতিতে করব। এটাকে আমরা অ্যালিগেশন দিয়ে করতে পারতাম, যে ঠিক হলে হয় পাই 2, ভুল হলে পাই হয়তো 1, এভারেজ কত পেয়েছে, ভুল হলে পাই -1 করতে হবে এক একটা অঙ্কের জন্য। এভারেজ কত পেয়েছে, টোটাল 200 পাওয়ার কথা ছিল, 80 পেয়েছে একটার জন্য, কিরকম এইভাবে অ্যালিগেশনে সাজিয়েও আমরা অঙ্কটাকে করে নিতে পারি। অল কারেক্ট বা অল ইনকারেক্ট ধরেও করতে পারি, এক্স ওয়াই ধরে নিয়েও করতে পারি, যার যেটা ইচ্ছা, যার যেমন ইচ্ছা, যার যেমন পছন্দ সেইভাবে অঙ্কটাকে করবে। কিন্তু আমরা এক্সামের সময় চেষ্টা করব যে মেথডে কমফোর্টেবল সে সেই মেথডেই করার। এক্সাম টাইমে এবং এক্সামের জাস্ট আগে কোনো এক্সপেরিমেন্ট কেউ করবে না। আমাদের শুধুই প্র্যাকটিস করে যেতে হবে, নিজের প্র্যাকটিসের উপর ভরসা রাখতে হবে, যে অঙ্ক আমি আগে করেছি আমি সেই পদ্ধতিতেই করব, কারণ সেই পদ্ধতিটা আমি জানি। এক্সাম হলে গিয়ে কনফিউজড হওয়ার কোনো জায়গা নেই। এটাই ছিল 10 নম্বর কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেন। যেহেতু আমরা 10টা করে কোশ্চেন করছি প্রতিটা সেটে, এটা ছিল 11 নম্বর ভিডিও। অর্থাৎ এই অলরেডি আমাদের 100+ অঙ্ক আমাদের প্র্যাকটিস করা হয়ে গেছে। আস্তে আস্তে আমরা এই স্ট্যান্ডার্ড গুলোকেও বাড়ানোর চেষ্টা করছি কোশ্চেনের। সমস্ত স্ট্যান্ডার্ড খুব হাই স্ট্যান্ডার্ডের হলে যেমন অসুবিধা হবে, খুব সহজ কোশ্চেন হলেও করতে ইচ্ছা করবে না। কিন্তু যে কোশ্চেনগুলো এই এক্সামে নিয়েছি সেগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন, সমস্ত পরীক্ষায় আসার মতোই কোশ্চেন, পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষা হয়। আশা করি প্রত্যেকের কাজে লাগবে। সবাই প্রত্যেকে খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো।